হ্যালো এভরিওয়ান, শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আবার একটি নতুন ব্লগ আমি শুরু করলাম। আজকে যাচ্ছি রবি কবির দেশ শান্তিনিকেতন। শান্তিনিকেতন নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। আপনারা সবাই জানেন শান্তিনিকেতনের যে শান্তি বা যে আনন্দ পাওয়া যায় ওখানে গিয়ে, সেটা হয়তো আমার মতো অনেকেই আপনারা পেয়েছেন। আমার মনে হয় পূর্বজন্মের কোনো যোগসূত্র বোধহয় ছিল, সেই জন্য আমার শান্তিনিকেতন যাবার নাম করলে মনটা কিরকম আনন্দে নেচে ওঠে। কিংবা হয়তো রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথ নিয়ে পড়াশোনা করতে গিয়ে ওনাকে আমরা সবাই একটা মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছি। উনি আমাদের বিশেষ প্রাণের দেবতা। রবি কবি আমাদের একদম মানে দেবতা যাকে বলে, এবং আনন্দে দুঃখে সুখে সব কিছুতে ওনার কোলে আমরা আশ্রয় নিয়ে থাকি। সেই কোপাই নদী, খোয়াইয়ের মেলা, বোলপুর, বাউল গান সব নিয়ে শান্তিনিকেতন এত ভালো লাগার জায়গা। চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আজ এখন ভোর 4:30 বাজে। আমরা ধরবো গণদেবতা এক্সপ্রেস ভোর 6:05 হাওড়া স্টেশন থেকে। তো আমরা এবার বেরোবো। হঠাৎ করে প্ল্যান করে ফেলেছি শান্তিনিকেতন যাওয়ার। আজ 1 ডিসেম্বর 2023। চললাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা। গণদেবতা এক্সপ্রেসে আমরা উঠে পড়েছি। হাওড়া স্টেশনের ট্রেন দেওয়াই ছিল, আমাদের সিটও রিজার্ভেশন করা ছিল। অনেকদিন বাদে রেলগাড়িতে চললাম, তাই জানলার ধারটা ওদের কাউকে দিলাম না। গুড মর্নিং। চিনতেই পারলেন, আমার বন্ধু নূপুর, শর্মিষ্ঠা, সিদ্ধার্থদা এবং আমি। এই 4 জন মিলে আমরা চললাম বোলপুর শান্তিনিকেতন। ট্রেন যথারীতি 6:05 ছেড়ে দিয়েছে। ট্রেন থেকে সূর্য উদয় দেখছি, গাছের আড়ালে সূর্যের লুকোচুরি খেলা বেশ উপভোগ করতে করতে আমরা চলেছি। কমলা রং হয়ে রয়েছে একদম আকাশটা, কি ভালো লাগছে। আমরা এসে পৌঁছালাম শেওড়াফুলি স্টেশন। আর কিছুক্ষণের মধ্যে আমরা শান্তিনিকেতন ঢুকে যাব। হোয়ার ইজ মাই ট্রেন দেখে আমরা এগোচ্ছি। পৌঁছে গেলাম শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন, রবি কবির দেশ। এখান থেকে টোটো নিয়ে আমরা যাব আমাদের একটা গন্তব্যে। আমরা একটা টোটো পেয়েও গেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু গাছের আড়ালে ঠিক মতো দেখাতে পারলাম না। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখানে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা এবার যাব লাঞ্চ করতে। 10টা সাড়ে 10টা নাগাদ আমরা শান্তিনিকেতন বোলপুরে পৌঁছে গিয়েছি। আমরা আমাদের গন্তব্যে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়েছি। লাঞ্চ করব শান্তিবিতানে। পৌঁছে গেলাম। শান্তিবিতানেও থাকার জায়গা আছে, বিভিন্ন কটেজ আছে, খুব সুন্দর পরিবেশ। যারা আসবেন খুব সেফলি থাকতে পারবেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আমরা আগেও এসে বহুবার খেয়েছি। এদের পরিবেশন খুব ভালো। সুন্দর থালায় করে বাটি বাটি করে খুব সুন্দর খেতে দিয়েছে। ভাত, পাঁপড় ভাজা, ডাল, পোস্ত, আলুর চোখা, মোচার তরকারি, চাটনি, মিষ্টি
এবং ঘি ভাজা সব রকমই ছিল। আমরা ভেজ থালি নিয়েছিলাম। খুব সুন্দর করে সাজানো এই শান্তিনিকেতন। আমরা এখান থেকে লাঞ্চ সেরে ঠিক করলাম আর গন্তব্যে ফিরব না, একদম খোয়াইয়ের মেলার ওই দিকটা যাব। তো সেই জন্য আমরা একটা টোটো এখান থেকে নেওয়ার ব্যবস্থা করছি। দেখুন কি সুন্দর পরিবেশ, শান্তিনিকেতন মানে শান্তই একদম। আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের রাস্তায় ঘুরতে। এখানে ঘুরে আমরা চলে যাব খোয়াইয়ের মেলার দিকে। তো যথারীতি একটা টোটো করে নিয়েছি। করোনার আগে বিশ্বভারতীর ভেতরে ঢুকতে দিত, আমি নিজে এসে ঢুকেছি, কিন্তু করোনার পর আর ঢুকতে দেয় না, শুধুমাত্র মিউজিয়ামটা ছাড়া। এখানে উত্তরায়ণ, উপাসনাগৃহ, ছাতিমতলা সবই আছে। পরপর আমরা দেখছি বা দেখতে দেখতে যাব। কলা ভবনের বিশাল প্রাঙ্গণ, বেশ সুন্দর। 3 পাহাড়, ভাবতে পারেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটি লিখেছিলেন বসে। কি রোমাঞ্চ যে লাগছে না! তখনকার দিন, তখনকার পরিবেশ একদম অন্যরকম। সেই 3 পাহাড়, ছোটবেলায় পড়েছি কুমোরপাড়ার গরুর গাড়ি। সেই জায়গাটির পাশ দিয়ে যখন যাচ্ছি, শরীরে একটা অদ্ভুত শিহরণ হচ্ছে। এটা তালধ্বজ। এটা উপাসনা গৃহ। কি সুন্দর না তখনকার দিনের পরিবেশটা! একদম প্রকৃতির সঙ্গে শিক্ষা মিলে মিশে একাকার। টোটোয় করে যেতে যেতে রাস্তা থেকেই যতটুকু দেখা যায় ততটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরছি। ছাতিমতলা, চোখ বুজিয়ে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে বসে কিছু লিখছেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে মীরা দেবীর বাড়ি, সেটাও দেখা যায়। নন্দলাল বসুর বাড়ি। ভীষণ ভীষণ সুন্দর লাগছে। যেতে যেতে যতটুকু দেখা যায়, এই কলা ভবনে আজকে বসবে নন্দন মেলা। বিকালের দিকে খোয়াই হয়ে আমরা এখানে আসব। আমরা এই নন্দন মেলাটা দেখবার জন্য শান্তিনিকেতনে আজকে এসেছি।
এটা প্রতীচী অমর্ত্য সেনের বাড়ি। আমরা এখন যাচ্ছি খোয়াইয়ের দিকে। দুদিকে বনানী বনাঞ্চল, তার মাঝে রাস্তা। আমরা সবাই চলেছি খোয়াইয়ের দিকে। সেই কোপাই নদী, বোলপুর, শান্তিনিকেতন, একটা আলাদা রকম অনুভূতি লাগছে। এখন আমরা এলাম, এখানে একটা 34 ফুটের বুদ্ধদেবের মূর্তি আছে, আর মাটির বাড়ি দেখুন। আমরা কংক্রিটের জঙ্গলে থাকি না, আর মাটির বাড়ি দেখলেই এত ভালো লাগা। এখানে দেখুন কি সুন্দর ছোট ছোট ছাত্ররা পড়াশোনা করছে, আবাসিকরা। এটা একটা আশ্রম। দেখুন মাটির বাড়ি, দেওয়ালটা কি সুন্দর করে নিকানো। এই কালো বাড়িটা যতবারই আসি আমার চোখ আটকে যায়। এখানে এই বুদ্ধ মূর্তিটাও দেখবার মতন। বিশাল উচ্চতার বুদ্ধদেবের মূর্তি এখানে। মাটির বাড়ি, টিনের চাল, কি সুন্দর না? পরিবেশটাই একদম অন্যরকম। আর সোনাঝুরি গাছ, ঝিরঝিরে তার আওয়াজ, বাতাসে তার শব্দটাই অন্যরকম। আবাসিকরা পড়াশোনা করছে, কি সুন্দর আশ্রমের মধ্যে ছোট্ট ছোট্ট ছাত্ররা। কি সুন্দর পরিবেশ না? শান্ত পরিবেশের মধ্যে শিক্ষা ব্যবস্থা চলছে। পাঠশালা অপূর্ব। কি সুন্দর চায়ের দোকান দেখুন, মাটির দেওয়াল দিয়ে তৈরি, কি অপূর্ব। রাস্তা দিয়ে যেতে যেতে যেখানে আমার চোখ আটকে গেল সেটা হচ্ছে শাল। এই শীত পড়ছে সবে, আর খেজুরের গুড়, তার সঙ্গে খেজুর গুড়ের পাটালি। বাড়ি না নিয়ে কি আসা যায়? যথারীতি আমরা নেমে পড়লাম, ওজন করে সবাই কিছু না কিছু করে কিনলাম। চলে এলাম সোনাঝুরির হাট, খোয়াইয়ের মেলা। আজকে যদিও খোয়াইয়ের হাটের দিন না, শনিবার প্রচুর ভিড় হয়, শনি রবি। তো আমরা গেছি যেহেতু শুক্রবারে, তো ভিড়টা যথারীতি কম, দোকানপাটও কম বসেছে। এইটাই যদি কম হয় তাহলে যেদিন হাটের দিন কি অবস্থা, কি ভিড়টাই না হয়। যদিও আমি হাটের দিনে এসেছি, প্রচুর ভিড়। আজকে তবু ফাঁকা, বেশ দেখা যাচ্ছে অনেক কিছু। এখানেও কি পাওয়া যায় না, খুব সুন্দর সুন্দর শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, ব্যাগ, ড্রেস ম্যাটেরিয়াল, সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি, ভীষণ সুন্দর কাঁথা স্টিচের কাপড়, এত সুন্দর সুন্দর চাদর পাওয়া যায়, একদম ভীষণ সুন্দর দেখতে। আর আমি যতবার গেছি ঝোলা ভরে জিনিস কিনে নিয়ে এসেছি। আর দামও একদম ঠিকঠাক। হার, চুড়ি, কানের দুল, এগুলো তো পাওয়াই যায়। সাথে দেখুন পেয়ারা মাখা, আমড়া মাখা, কদবেল মাখা, রাবড়িও পাওয়া যাচ্ছে এখানে। বেশ সুন্দর না? সবাই দাম দর করছে, কেনাকাটি করছে, দেখলেও ভালো লাগছে। আমরাও প্রচুর কিনেছি। যতবারই যাই
খোয়াই মেলা থেকে খালি হাতে ফিরি না কখনোই। এই কুর্তার সেটগুলো ভীষণ সুন্দর, কাপড়ও খুব ভালো। রঙগুলোও দেখুন কি সুন্দর সুন্দর রং, সব একদম অন্য রকমের। এই লাল কুর্তাটি খুব পছন্দ হয়েছিল, কিন্তু সাইজে দিতে পারলো না। ওই যে খুঁজছে, ওই একটিই রয়েছে। আমি দোকানিকে শেষকালে বললাম, এটা কেন রেখেছো? পছন্দ হচ্ছে, তুমি সাইজ দিতে পারছো না। অথচ লালটা ভীষণ পছন্দ হয়েছিল, যেটায় চোখ লেগে যায় না একবার, আর অন্য কিছু দেখালেও সেটা আর চোখে লাগে না। কি রঙিন না, হার, চুড়ি, ক্লিপ সমস্ত কাপড়ের তৈরি, মাটির তৈরি। আর রাস্তাটা দেখুন, লাল মাটি, কি ভালো লাগছে। শাড়িগুলো কি সুন্দর সুন্দর শাড়ি দেখুন। ওই কালো শাড়িটা দেখুন, লাল টেম্পল বর্ডারের, অপূর্ব না? আমাদের মেয়েদের শাড়ি দেখলেই একদম চোখ চলে যায়। খুব সুন্দর। প্রত্যেকবারই আসি, কিছু না কিছু কিনি। এবারেও কেনা হয়েছে, কিনবো নাই ভেবেছিলাম, কিন্তু এত সুন্দর সুন্দর জিনিসটা কিনতে ইচ্ছে করে। ভালো জিনিস খুব সস্তায় পাওয়া যাচ্ছে, দেখলে সত্যি ভালো লাগবে। শাড়িগুলো কিন্তু সত্যি ভালো। এখানে বিছানার চাদরগুলো এক্সিলেন্ট, আমি কিন্তু অনেক কিনে নিয়ে গেছি, খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। প্রতিবারই এখানে আসি, এত সুন্দর সুন্দর জিনিস এবং দামও ঠিকঠাক একদম। তো এত পছন্দ হয় কোনটা কিনবো আর কোনটা না কিনবো। তো যেদিকেই তাকাই সেদিকেই রং বেরঙের জিনিস, অপূর্ব লাগে, অপূর্ব। কত লোক এসেছে আজকে, যদিও খোয়াই হাটের দিন না, তবুও এখন রোজই বসে। অপূর্ব অপূর্ব জিনিস ভালোভাবে দেখা যাচ্ছে, ভিড় নয় বলেই ভালোভাবে দেখা যাচ্ছে। ভিড় হলে প্রচন্ড ঠেলা ঠেলি, গরম, ভালো লাগে না। তো হালকা হালকা ভিড় ভালো লাগে। এক্স্যাক্টলি। তো যেদিকেই তাকাই এত সুন্দর জিনিস, অপূর্ব অপূর্ব জিনিস। নূপুর ক্লান্ত হয়ে বসে পড়েছে। আমি যথারীতি শাড়ির দোকানে দাম দরস্ত শুরু করে দিয়েছি। এই কাপড়টা দেখুন কি সুন্দর। কাঁথা স্টিচের শাড়িগুলো দেখাচ্ছে, দেখুন কি অপূর্ব। এটা দেখুন, চোখ চলে যায় বারবার কাঁথা স্টিচের শাড়ির দিকে। আর আমরা যেহেতু দেখছিলাম বলে চোখের সামনে ওড়াচ্ছে শাড়িটাকে বারবার ধরে। খোয়াইয়ের মেলা থেকে আমরা ফিরে এখন যাচ্ছি নন্দন মেলায়। ওখানে টাইম 4টে থেকে শুরু হয়ে যায়। আমাদের যা যাবতীয় টুকিটাকি কেনবার ছিল সেগুলো কিনে আমরা এখন আবার টোটো করে যাচ্ছি নন্দন মেলা, যেখানে কলা ভবনে বসবে, সেই কলা ভবনে যাচ্ছি। সোনাঝুরির জঙ্গল, শালের জঙ্গল, শাল পিয়াল তমাল, কি নেই, কি গাছ নেই।
কি অপূর্ব জায়গাটা। চলে এলাম আমরা নন্দন মেলায়। 1971-72 সালে নন্দলাল বসু খুব অসুস্থ হন। তখন চিকিৎসার খরচ ছিল না। সেই সময় কলাভবনের শিক্ষকরা এবং ছাত্ররা মিলে এই নন্দন মেলার আয়োজন করে সেই অর্থ ওনার চিকিৎসায় ব্যয় করেছিলেন। নন্দলাল বসুর জন্মদিন হচ্ছে 3রা ডিসেম্বর, আর এই মেলা হয় প্রতি বছর 1লা ডিসেম্বর এবং 2রা ডিসেম্বর, এই 2 দিন। এই বছর মেলা 50 বছরে পদার্পণ করল। আমার সৌভাগ্য হয়েছিল এবছর এই মেলা দেখার। এখানে যে বাড়িগুলি আছে তার বিভিন্ন নাম আছে। এখানে যে মেলাটি প্রতি বছর, তাই এরা শিক্ষক এবং ছাত্রছাত্রীরা মিলে নিজেরা আয়োজন করে, নিজেরাই স্টল দেন, নিজেরাই সমস্ত কিছু করেন। প্রতি বছর এইভাবে হয়ে আসছে। কি সুন্দর করে হাতের কাজ জিনিসগুলো বানিয়েছে দেখুন, মুখোশগুলো দেখুন একবার, অপূর্ব হাতের কাজ। কলা ভবনের ছাত্রছাত্রী, তাদের হাতের কাজ তো সুন্দর হবেই। আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে বিশ্বভারতীতে পড়াশোনা করার। আমার বহু ইচ্ছা ছিল, কিন্তু আমি অনেক দূরে থাকি, আমি সেই ইচ্ছা পূরণ করে উঠতে পারিনি। যার জন্য পরবর্তীকালে আমি রবীন্দ্রনাথ নিয়ে পড়াশোনা করেছি, রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি। আমার একটা খুব আগ্রহের জায়গা, ভালোবাসার জায়গা। এইখানে নন্দলাল বসুর ছবি রয়েছে, খুব সুন্দর করে এরা সাজিয়েছে। বিভিন্ন রকম খাবারের স্টল রয়েছে, বিভিন্ন রকম হাতের কাজের জিনিস এখানে রয়েছে। ছোট ছোট স্টিকার এত সুন্দর এরা বানিয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। আর এত বড় জায়গা, যখন আমরা ঘুরে একটু ক্লান্ত হয়ে যাচ্ছি বা কেউ ক্লান্ত হয়ে যাচ্ছে, এই যে গাছের তলার বেদিগুলো খুব সুন্দর করে বাঁধানো, সেখানে বসে পড়ছে। সমস্ত কিছুই ক্রাফটের জিনিস, আর্ট একেই বলে। সবচেয়ে মজার জিনিস দেখুন, দোকানের নাম দিয়েছে পাশের দোকানে যাবেন না। কি মজার না? এটাই দোকানের নাম। দুই দিন ধরে এই মেলা চলবে, এবছর 50 বছর। একটা জায়গায় দেখলাম এরা নিজেরা খুব সুন্দর করে সেজেছে, সমস্ত রকম রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত চরিত্র সেজে সেলফি জোনে ছবি তুলছে। বেশ ভালো লাগলো এটা। দেখুন দেয়ালগুলো কি সুন্দর রং করা, কি সুন্দর করে আঁকা। কার্টুন পিকচারগুলো কি সুন্দর করে বানানো।
কে বলবে এগুলো সব নিজেদের হাতে তৈরি, এত সুন্দর গ্রাফিক্সের কাজ। এখানে মহাত্মা গান্ধীর স্কাল্পচারটা কি সুন্দর দেখুন। গেটটাও কি সুন্দর করে তৈরি করা। গাছটা দেখুন, দড়ি দিয়ে কি অসম্ভব সুন্দর করে করেছে। আমরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি আর একটা আকর্ষণীয় জিনিসের দিকে, যে জায়গাটায় কোনোদিনও ঢুকতে পারি না। এই 1 ডিসেম্বর আর 2 ডিসেম্বর এই দুটো দিনই এইখানে প্রবেশ করতে দেওয়া হয়। বিশাল বড় কলাভবন চত্বর। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাঁশের ছোট ছোট কঞ্চি দিয়ে দেখুন এটা কি সুন্দর তৈরি হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কালো বাড়ি, কালো ঘর যেটাকে বলা হয়, এটা নন্দলাল বসুর তৈরি, রবীন্দ্রনাথের জন্য বানিয়েছিলেন। এখানে সমস্ত এই যে পেন্টিংগুলো, এই যে মূর্তিগুলো করা রয়েছে, দেওয়ালে আকৃতি করা রয়েছে, এগুলো সবই ওনার তৈরি। তেঁতুল বীজের আঠা, গোবর এবং মাটি দিয়ে এই বাড়িটি তৈরি করা হয়েছে। 10 ইঞ্চি 15 ইঞ্চির দেওয়াল, বাইরেটা কালো করা হয়েছে যাতে সূর্যের তাপমাত্রা থেকে ভেতরটা ঠান্ডা থাকে। তখনকার দিনের আইডিয়াটা একবার ভাবুন। এই যে মূর্তিগুলো এখানে করা রয়েছে এগুলো সব ওনার তৈরি। এই বাড়িটাই একমাত্র এই মেলা দুদিনই প্রবেশ করতে দেয়, নাহলে এখানে প্রবেশ করা যায় না। এইটা একটা খুব আকর্ষণীয় জায়গা ছিল, বহুদিনের ইচ্ছা ছিল এটা দেখবার। এটাকে কালো বাড়ি বা কালো ঘর বলা হয়। বিশাল বড় মাঠ, বিশাল বড় চত্বর, ভীষণ সুন্দর লাগলো আজকে এই নন্দন মেলা, মন ভরে গেল। চলুন মন ভরে নন্দন মেলা উপভোগ করলাম। এই নন্দন মেলা দেখার জন্যই আমি এবছর শান্তিনিকেতন এসেছিলাম। মনের মণিকোঠায় জায়গা করে নিয়ে যাচ্ছে এই মেলাকে। এবার শান্তিনিকেতন রোডে এই মার্কেটটা একটু যাওয়ার ইচ্ছা আছে। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। নমস্কার।